আসসালামু আলাইকুম সবাইকে। অপরিণত বন্ধন গল্পের ৩ নম্বর পার্ট। তো যারা প্রথম পার্ট এখনো দেখেননি তারা দেখে আসতে পারেন। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। বিদায়ের আগে রাতটা অদ্ভুত শান্ত, যেন পুরো বাড়িরা ধীরে ধীরে কথা বলছে। কেউ জোরে জোরে হাসছে না, টিভির শব্দ কম, হাঁটার শব্দ নরম, সবকিছুতে অন্য কিছুর আভাস। রোজা, তুবা আর তার গ্রানি একসঙ্গে ঘুমায়। রোজার দিকে তাকিয়ে গ্রানি বলল, কিরে ঘুমাবি না? শুয়ে পড় তাড়াতাড়ি। রোজা বলল, ঘুমাবো। ওদিকে তুরজানের ব্যাগ গোছানো প্রায় শেষ। কাগজপত্র, ফাইল, কাপড় সব ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছে, কিন্তু মাঝে মধ্যে থেমে যাচ্ছে। মনে হচ্ছে কিছু একটা বাদ পড়েছে, হয়তো কোনো জিনিস না, অনুভূতির নিচে থাকা কোনো মালকিন যাকে ছেড়ে যাচ্ছে। হঠাৎ কেউ বলল, ভিতরে আসবো। হঠাৎ মায়ের কণ্ঠস্বর পেয়ে তাকালো পিছনে, বলল, এসো। তানিয়া নেওয়াজ কেঁদেছে, তার চোখ দেখে স্পষ্ট। হয়তো লুকাতে যাচ্ছে ওই নুনা জলের কণা, কিন্তু তাতে বাদ সাধতে অক্ষম। তুরজানের মনেও তুলপাড় চড়ছে। এই এত বছরেও বাড়ির বাইরে থাকেনি সে। তুরজান সব সাইডে রেখে তানিয়া নেওয়াজকে বেডে বসিয়ে দিল। নিজের দিকে শুয়ে পড়লো মায়ের কোলে মাথা রেখে। এবার আর কান্না চেপে রাখতে পারলেন না। কয়েক ফোঁটা গড়িয়ে পড়লো তুরজানের মুখে, তবুও সে নিশ্চুপ। অনুভূতিহীন কোনো জলবস্তন নেই, পরে রইল চোখ বন্ধ করে। তানিয়া নেওয়াজ কান্নাটা কিছুটা রোধ করে বললেন, বাবার উপরে রেগে মাকে বেশি অপেক্ষা করাবি না তো। তুরজান বলল, আমি বাবার প্রতি একটু রেগে নেই আম্মু। আমি হয়তো বাবার জায়গায় থাকলে নিজের সন্তানের কথা ভেবে এমনটাই করতাম। তাছাড়া আমি মাত্র 9টা বছরই থাকবো, তারপর ঠিক ফিরে আসবো। তানিয়া নেওয়াজ বলল, তোদের কাছে 9 বছর হলেও আমার কাছে 9 যুগের বেশি। তবে তোরা নিজেদের স্বার্থে 9 বছরের জন্য বাবা ছেলে মিলে যে মায়ের অপেক্ষার প্রহর গুনাতে ব্যস্ত হলি। একটু থেমে আবারও বলল, জানিস তুরজান, অপেক্ষা জিনিস বড় বেশি কষ্টের। কেউ অপেক্ষা করতে করতে জীবনের মানে ফিরে পায়, কেউ অপেক্ষায় জীবনের মানে হারিয়ে ফেলে। আর এদিকে তুরজান দেশ ছেড়েছে 6 বছর হলো। যাওয়ার আগে রোজার সাথে দেখা করেনি। কেন করেনি এর উত্তর কেউই জানে না। তবে তুরজান যাওয়ার পর নেওয়াজ বাড়ির লোকের সাথে বাড়িতে কম, হসপিটালে বেশি থাকতে হচ্ছে। রোজা প্রায় অসুস্থ থাকে, একদিন সুস্থ থাকলে পরের 2 দিন হসপিটালে কাটায়। তুরজানের সাথে রোজার এই 1 বছরে হাতে গোনা কয়েকবার কথা হয়েছে, তাও তুরজান যাওয়ার প্রথম দিকে। রোজা অসুস্থ হয়ে যাবে বিধায় তার সাথে তুরজানের কথা বলা হয় না। সবাই এটা ওটা বলে তুরজানের থেকে এড়িয়ে যায়। আর তুরজানের কাছে বলা হয়েছে রোজা ফোনে তুরজানের সাথে কথা বলতে চায় না, একেবারে কথা বলবে সামনে থেকে। তাই তুরজানও তার প্রেয়সীর কথা একমত পোষণ করেছে। এতদিনের স্মৃতি, ভালোবাসা, অপেক্ষা, অভিমান, অনুভূতি সব না হয় একেবারে দেশে ফিরে চুকিয়ে নেবে, তার সাথে নিজেরটাও চুকিয়ে নেবে। রাফিয়া বোনের পাশ থেকে সরছেই না। কেবিনের বেডে রোজার পাশে বসে নোনা জল বিসর্জন দিচ্ছে। তার তো পৃথিবীতে আপন বলতে এই একটাই আপনজন আছে। ডাক্তার তুরজানের বাবাকে ডেকে পাঠালেন নিজ চেম্বারে। তাজারুল নেওয়াজ ডাক্তারের পিছু পিছু গেলেন চেম্বারে, সাথে মুস্তফা নেওয়াজও গেলেন। ডাক্তারকে বলতে বললেন কি বলতে চান তিনি। ডাক্তার বললেন, দেখুন মিস্টার নেওয়াজ, আপনাদের আগেই পরিষ্কার করে বলেছিলাম ওর মেন্টাল কন্ডিশন ভালো না, ওকে যথেষ্ট সঙ্গ দেবেন। সকলে ও প্রায় ঠিক হয়ে যাচ্ছিল, হঠাৎ এত বছর অসুস্থতার কারণ কি? তাজারুল নেওয়াজ কি বলবেন, তার কারণেই তো তুরজান দেশ থেকে বিদেশে পড়তে হলো। তিনি না বললে যে তুরজান যেত না, তা তিনি ভালো করেই জানতেন। তবে কি তুরজানকে বিদেশে পাঠানো ঠিক হলো না? আপনার মাঝে ডাক্তার আবারও বললেন, রোজা স্মিতা হঠাৎ কোনো কারণে শকড হয়েছে, হয়তো ওর পছন্দের কোনো জিনিস বা। কথা সম্পূর্ণ করার আগেই তাজারুল নেওয়াজ বললেন, মানুষ, ওর পছন্দের মানুষ দূরে চলে গেছে। চলে যায়নি, আমি পাঠিয়েছিলাম। বলে তিনি কক্ষ থেকে বেরিয়ে গেলেন। তিনি কি তবে বন্ধুর শেষ সম্পদ রক্ষা করতে ব্যর্থ হলো? তুরজানকে বললে সে ঠিকই থেকে যেত, কিন্তু তিনি কি করে ফেললেন? তাজারুল নেওয়াজ বেরিয়ে যেতেই মুস্তফা নেওয়াজ ডাক্তারকে সব বলতে বললেন। তারপর বললেন, দেখুন মিস্টার মুস্তফা, এক কথাই বলি, আমাদের আর কিছু করার নেই। কয়েকদিনের মধ্যে বা ভবিষ্যতে রোজা স্মিতা সব ভুলে যেতে পারে, কিছুটা মনে থাকতে পারে, আবার নাও পারে, সবই উপরওয়ালার হাতে। মুস্তফা নেওয়াজ বললেন, ওকে কোনোভাবেই ঠিক করা সম্ভব না। ডাক্তার বললাম তো ওর কন্ডিশনের কথা। আমার হাতে কতটুকু বলুন, আমরা তো শুধুমাত্র হচ্ছিলাম, সবই একজনের হাতে। মুস্তফা নেওয়াজ রিপোর্টগুলো নিয়ে বাইরে আসার জন্য পা বাড়াতেই ডাক্তার বলল, একটা কথা বলবো, যদি মাইন্ড না করেন। মুস্তাফা নওয়াজ মাথা জাকিয়ে হ্যাঁ বলল। ডাক্তার বললেন, দেখুন আমি সামান্য একজন ডাক্তার, আপনাদের মতো বিজনেসম্যানদের পারিবারিক বিষয়ে ঢোকা ঠিক হবে না। তাও যেহেতু আপনাদের পরিবারের হয়ে কাজ করছি অনেকদিন, আমার মনে হয় এই মুহূর্তে তুরজানকে দেশে ফেরত আনাই উত্তম। মুস্তফা নওয়াজ কোনো কথা বললেন না, শুধু নীরব থেকে প্রস্থান করলেন। তারই বা কি করার, তিনি কোনোদিন তো বড় ভাইয়ের মুখের উপর কথা বলেননি যে আজকে বলবেন। তবে তার পরিবার ভাইয়ের বন্ধুর শেষ আশা কতক্ষণ আগলে রাখতে পারে তা জানা নেই কারোর। তারও তো মেয়ে নেই, সে তো রোজাকে মেয়ে ভাবে। তবে মেয়ের জন্য কি বাবা কিছুই করতে পারবে না? কেবিনের ভেতর নিস্তব্ধতা যেন জমাট বেঁধে আছে। সাদা চাদরের উপরে শুয়ে থাকা রোজার মুখটা আরো ফ্যাকাশে। বুকের উঠানামা ছাড়া বোঝার উপায় নেই সে বেঁচে আছে। রাফিয়া চুপচাপ তার হাতটা ধরে বসে আছে, মাঝে মাঝে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, যেন ছোটবেলার মতো করে ঘুম পাড়াচ্ছে। বাইরে করিডোরে দাঁড়িয়ে তাজারুল নেওয়াজ স্থির দৃষ্টিতে শূন্য তাকিয়ে। মুস্তফা নেওয়াজ তার পাশে এসে থামলেন, তারপর বললেন, ভাই তুরজানকে বলবো না? তাজারুল নেওয়াজ ধীরে ধীরে মাথা নাড়লেন, তারপর বললেন, না।
ওকে বলার মতো ভাষা নেই আমাদের। গত 1 বছরে জানাইনি, মিথ্যা বলেছি, এখন কি করে জানাবো? জানিস মুস্তফা, আমি ওকে কথা দিয়েছিলাম রোজার খেয়াল রাখবো, পারিনি আমি পারিনি। তবে কি আমি বাবা হিসেবে ব্যর্থ? ভেতরে নার্স এসে ইঞ্জেকশন দিল, রোজার চোখের পাতা কেঁপে উঠলো কিছুটা। রাফিয়া ঝুঁকে এলো রোজার মুখের উপরে, তারপর বলল, রোজা শুনতে পাচ্ছিস? রোজা ঠোঁট নাড়ালো খুব আস্তে, প্রায় শোনা যায় এমন অধস্বরে বলল, ভাইয়া এসেছে। রাফিয়ার বুকের ভেতরটা মুচড় দিয়ে উঠলো। সে তো জানেই না এই অবস্থা, আসবে কি করে, তবে মুখে বলল, না রে ভাইয়া, তোর উপর রাগ করে আসেনি, তুই ঠিক নেই তাই ভাইয়া বলছে তুই সুস্থ হলেই আসবে, তুই আগে ভালো হয়ে যা, তারপর ভাইয়া আসবে। রোজার চোখে এক ফোঁটা নুন জল গড়িয়ে পড়লো। তার এত অসুখ হলো, তাও তুরজান একবারও আসলো না। কিন্তু রোজা আর কিছু বলল না। অন্যদিকে মুখ ফিরিয়ে আবারও চোখ বুজে ফেললো। সন্ধ্যায় পুরো পরিবারকে কেবিনে জড়ো হলো। কেউ উচ্চ শব্দে কথা বলছে না। সবাই জানে এই মেয়েটা হৃদয়ের অসুখ, ওষুধে ছাড়ে না, তার সঙ্গ প্রয়োজন, অনেক সঙ্গ প্রয়োজন। মুস্তাফা নায়াজ ধীরে ধীরে বললেন, ভাই আমাদের ভয় হচ্ছে যদি স্মৃতি হারিয়ে ফেলে রোজা। ডাক্তার তো বললো। তাজারুল নেওয়াজ থামিয়ে বললেন, আমি সব নিজে হাতে নষ্ট করেছি, আমি এখন কি বলবো? তবে মেয়েটা তুরজানের জন্য এখন যে কষ্ট পাচ্ছে। একটু থেমে আবারও বললেন, যদি ভুলে যাই তাহলে হয়তো কষ্ট কম হবে, তবে আমি আর ভুল করব না। আমার বলতেই কথাটা উড়ে যেতে লাগলো চাপা কান্নার তোলে। তাই মুস্তফা নেওয়াজ আর কথা বাড়ালেন না। তিনি জানেন ভুলে যাওয়া মানে শুধু কষ্ট কমবে তা নয়, ভালোবাসাও মুছে যাবে, ভুলে যাবে পিছনের সকল পিছুটান। রাত গভীর হলো। সবাই একে একে কেবিনের মেঝেতে চেয়ারে সোফায় বসে রইল। কেউ বাড়ি ফিরল না, যেন সবাই পাহারা দিচ্ছে রোজার নিঃশ্বাস, তার স্মৃতি, তার অপেক্ষা। রেহানা নেওয়াজ আর তানিয়া নেওয়াজ রোজার দুপাশে, কারোর চোখে ঘুম নেই। ওদিকে বহুদূরের এক শহরে তুরজান বাইরে পাতা উল্টাচ্ছে, মাঝে মাঝে ফোন হাতে নিচ্ছে, আবার রেখে দিচ্ছে। তার মন অকারণে অস্থির হচ্ছে। হঠাৎ মনে হচ্ছে কাছের কেউ কষ্টে আছে, কিন্তু রাত হয় ফোন করতে পারছে না। কিন্তু সে জানে না এই মুহূর্তে তার নামটা একটি মেয়ের শেষ ভরসা হয়ে আছে। আর এদিকে 9 বছর পর এখনো বাড়ি আগের মতোই উৎফুল্ল। সবাই পুরনো পিছুটান ছেড়ে নতুনের সূচনা করেছে। সবাই কি পেরেছে, না কেউ কেউ এখনো পুরনো মায়ে আসক্ত আছে শুধু সামনে এগোনোর জন্য? সেই পুরনো মায়ে ভুলে থাকার চেষ্টায় আছে, শুধু কিছু পরিচয় পাল্টে গেছে, ডাক একই থাকলেও সম্পর্ক বদলে গেছে। তুরজান 9 বছরের কথা বললেও থেকেছে 10 বছর। রোজা এখন 19 বছরে পা দিয়েছে। তুরজানেরও বয়স দাঁড়িয়েছে 18-র ঘরে। তবু এখন চুপ থাকতেই বেশি পছন্দ করে। বড়রা যার যার নিজের কাজে ব্যস্ত, তাদেরকে আর ছোট ভেবে ছেলে মেয়েদের পিছু ছুটতে হয় না। বাড়িতে যেমন সবাই ব্যস্ত, অফিসে তেমনই নীরব ব্যস্ত। কেউ অসাবধানতায় কাজ করছে না। আজ তাদের অফিসে নতুন স্যার আসবে, সে নাকি ভীষণ রাগী। কেউ নিজের ভাইয়ের নামে নিজে যখন ভাইয়ের এমপ্লয়ীদের কাছে ভাইয়ের নামে এত রাগী বর্ণনা দিচ্ছে, তখন তো সবাই ভয় পাবেই। একজন প্রশ্নই করলো, ছোট স্যার কি অনেক রাগী? বলল না, তার মধ্যে রাগের র দেখতে পাবেন না। টি আবারও বলল, তাহলে ছোট স্যারের নামে এতক্ষণ মিথ্যা বললেন কেন? নীরব বলল, বলেছি মানে নিশ্চয়ই রাগী, সে মিষ্টি হলে তো আর তার নামে নুনের গুণগান করতাম না। লোকটি আবারও বলল, স্যার মিষ্টির চেয়ে লবণ ভালো। তা শুনতে মিরান বড় বড় চোখ করে তাকালো এমপ্লয়ির দিকে। সে বোঝায় কি আর বুঝে কি? তারপর বলল, এই আমি বলেছি তোমাদের স্যার কাজে স্ট্রিট, না তাকে লবণ না তাকে চিনি বলেছি, তাকে রাগী বলেছি আমি? একজন বলে উঠলো, স্যার আপনি একটু আগে বললেন তোমাদের স্যার মিষ্টি হলে তো আর তার নামে নুনের গুণগান করতাম না। মিরান বলল, তার আগে তুমি কি বলছো? হ্যাঁ? লোকটা আমতা আমতা করে বলল, আমি কি বললাম? মিরান চট করে বলল, তুমি যে আমাকে বললে তোমার স্যার রাগী কিনা। বলল, স্যার আপনি বললেন তাই তো আমি জিজ্ঞাসা করলাম। কথার মাঝে তাজারুল নেওয়াজ আর মুস্তফা নেওয়াজ অফিসে ঢুকলেন। তাদেরকে সালাম দিয়ে যে যার কাজে চলে গেলেন। মিরানকে উদ্দেশ্য করে তাজারুল নেওয়াজ বললেন, তোমার ভাই কি আদৌ আসবে নাকি তুমি আমাদেরকে বোকা বানাচ্ছ? মিরান বলল, বড় বাবা ভাইয়া এখনই চলে আসবে। তাজারুল নেওয়াজ বললেন, সেই সকাল ঘুরিয়ে বিকেল হলো, তাও তো তোমাদের এখনই শেষ হচ্ছে না। মুস্তফা নেওয়াজ বললেন, ভাই তুমি এই গাধার কথা বিশ্বাস করো না, নিজেই ফোন করতে পারো। তাজারুল নেওয়াজ বললেন, সে আমার ফোন ধরলে তো ফোন সুইচ অফ বলছে। মিরান চট করে বলল, বাবা তুমি আমাকে গাধা বলতে পারলে? তাজারুল নেওয়াজ বলল, পারলাম, আর কেন বলতে পারবো না? আমি তো সত্য কথা বলতে ভয় পাই না। তাজারুল নেওয়াজকে উদ্দেশ্য করে বলল, বড় বাবা তুমি আমার কথা বিশ্বাস করো না? বড় বাবা বলল, সারাদিন ভণ্ডামি করলে কি করে বিশ্বাস করব? বলে তিনি তার কেবিনের দিকে গেলেন। এই বাবা ছেলে সারাদিন এমন করতেই থাকবে। বাড়িতে অফিসে ঠিক কেউ কেউ একটু সুযোগ পেলেই কাউকে ছাড় দিতে রাজি নয়, যদিও বাড়ি বা অফিস জীবন্ত এদের জন্যই। তাজারুল নেওয়াজ ভেবেছিলেন আজকে হয়তো তার অপেক্ষার ইতি ঘটবে, কিন্তু এখন মনে হচ্ছে যে ছেলে 9 বছরের জন্য বিদেশে যেতে চায়নি, সে ওখানে গিয়ে আবার ইচ্ছা করে আবার 1 বছর সেখানে থেকেছে। তাকে হঠাৎ এভাবে আশা করা ঠিক না। ভাগ্যিস তার স্ত্রীকে জানায়নি, জানানোর পরে না আসলে নিশ্চিত বলতো, তুমি নিশ্চয়ই ওকে আসতে নিষেধ করেছো, বলেছ আরো সময় থেকে যেতে ওখানে, সাথে বাড়ির সকলে ফ্রি। কি মুসিবত, সবাই এখন কিছু হলে তাকে দোষ দেয়। মিরান বড় বাবাকে চলে যেতে দেখে বলল, বাবা তুমিও আমাকে বিশ্বাস করো না? বড় বাবা বলল, আগে করতাম এখন করি না। যে ছেলে বুড়ো হয়ে ভণ্ডামি ছাড়তে পারে না, তার কথা বিশ্বাস করার কোনো কারণ আমি খুঁজে পাই না, তাই বিশ্বাসও করি না। মিরান বলল, বাবা বোনও কিন্তু ভণ্ডামি করে, শুধু আমাকে কেন বলো? আর বোনও কিন্তু কিছু বললে এক কথায় বিশ্বাস করো, কেন কেন এই বৈষম্য? বড় বাবা বলল, সে ছোট মেয়ে, সে ভণ্ডামি করতেই পারে। মিরান নাটকীয় ভাবে বলল, হাই আল্লাহ, মানবতা আজ কোথায়?
কে যেন বলেছিল মেয়েদের নাকি ছেলেদের মতো সমান অধিকার দেওয়া হয় না, আবার কে যেন বলেছিল ছেলেদের অধিকার মেয়েদের থেকে বেশি। আজ আমি বলছি মেয়েদের সবচেয়ে বেশি অধিকার দেওয়া হয়। মেয়েরা ভণ্ডামি করলে ছোট মানুষ, আর আমরা ছেলেরা ভণ্ডামি করলে বুড়ো মানুষের ভীমরতি। বড় বাবা বলল, তুমি এখন ছোট না মিরান, বয়স হয়েছে, এখন নিজের কাজে মনোযোগ দাও। আর কতদিন কাজ বাজ না করে ঘুরবে? মিরান সব কথা এড়িয়ে বলল, তাও ঠিক, বয়স বেড়েছে তোমার, আমি কি এখনো ছোট থাকবো? বুড়ো তো হবই। মুস্তফা নওয়াজ পাগল বনে গেল, এই ছেলে পাগল হলো নাকি? সে বলল ছেলে বুড়ো হওয়ার কথা, তার ছেলে বলে গেল তার বয়স বাড়ার কথা। ভাবতেই চোট করে মস্তিষ্কে লাগলো, মানে সে বুড়ো হয়েছে, তার বয়স বেড়েছে, তার জন্য তার ছেলের বয়সও বাড়ছে। মানে ঘুরে ফিরে জায়গার বাস জায়গাতে এসেছে। সে কেন ভুল করে বারবার বাস খাওয়াতে নিজে গিয়ে খেতে বসে থাকে? মুস্তফা নওয়াজ বললেন, এই তুই আমাকে ইনডাইরেক্টলি বুড়ো বললি। মিরান বলল, না তোমাকে কেন বলবো? মুস্তফা নওয়াজ বলল, তো কাকে বললি? মিরান বলল, আমার বাবা থাকতে তোমাকে বুড়ো বলতে যাবো কোন দুঃখে? আমার বাবা আছে একটা, মিস্টার মুস্তফা নওয়াজ। আমি আমার বাবাকে ডাইরেক্টলি বুড়ো বলেছি, আপনি শুধু শুধু চেতে যাচ্ছেন কেন? বলে মিরান অফিস থেকে বাইরে হাঁটা ধরলো। এই জীবনে একটু শান্তি নেই, একে তো তার কথা কেউ এখন সিরিয়াসলি নেয় না, সবসময় ভণ্ডামি করে সবাইকে বোকা বানানোর জন্য। আর সত্য কথা বললে তাও বিশ্বাস করছে না। ছে, তারপর আবার বিশ্বাস করবেই কিভাবে? যে বললো সেও ঠিক সময় আসলো না, আর সে সময় মতো আসলে তাও সবাইকে বোঝাতে পারতো। সে সবসময় ভণ্ডামি করে না। উল্টো ফিরে হাঁটতে গিয়ে সে কিছু একটার সাথে ধাক্কা খেলো, তাকানোর পরে দেখলো সামনে কিছু নাই। হচ্ছেটা কি? তাহলে কি কোনো পেতনির সঙ্গে ধাক্কা খেলো নাকি? যে তাকাতেই দেখলো একটা মেয়ে বসে কি সব কাগজপত্র গুছাচ্ছে। মিরান মেয়েটার উদ্দেশ্যে বলল, এই যে মিস না মিসেস ধাক্কা ধাক্কি, দেখে চলতে পারেন না? মেয়েটা আশ্চর্য বনে গেল, এই ছেলে পাগল নাকি? সে তো উল্টো এসে ধাক্কা দিল, এখন আবার বলছে মিস না মিসেস ধাক্কা ধাক্কি। অপমানটুকু গিলে বলল, আমার নাম অনন্যা শেখ। মিরান বলল, তোমার নাম জেনে আমি কি করব? অনন্যা বলল, ধাক্কা ধাক্কি বলছেন সেই জন্য বললাম। মিরান বলল, তো ধাক্কা ধাক্কি করবা আর তা বললেই দোষ? অনন্যা বলল, বাড়িতে জানিয়ে দিন আপনার মাথায় রোগ কেটে গেছে, রাস্তাঘাটে উল্টাপাল্টা বকছেন। বলেই মেয়েটা চলে গেল। প্রায় সন্ধ্যা গড়িয়ে রাত নামার প্রহর হচ্ছে। চারিদিকে থাকা ব্যস্ত শহর আগের থেকে ব্যস্ততা কমিয়েছে। 9 বছর পর যার আসার কথা ছিল, কিন্তু আরো 1 বছর বেশি থেকেছে সে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, হাজার অনুভূতি নিয়ে ব্যস্ত সে। আস্তে ধীরে বাড়ির চৌকাটে পা রাখলো। সেই তুরজান নেওয়াজ, যে তার ছোট্ট প্রাণ এখানে রেখে গেছিল, আজ নিশ্চয়ই সে পরিপূর্ণ কিশোরী। ভাবনার মাঝে কেউ দৌড়ে সামনে আসলো। তুবা, সেই ছোট্ট বোন আজ কিশোরী, সামনে সেই কান্না করে দিল। তুরজান আজ কান্না থামালো না। তুবা কান্না করতে করতে সবাইকে ডাকলো। কিছু মুহূর্ত ড্রয়িং রুম ভর্তি হলো বাড়ির সদস্য। তানিয়া নেওয়ার জন্য বিশ্বাস করতে পারছেন না, তার অপেক্ষার প্রহর শেষ। হঠাৎ প্রাণপ্রিয় ছেলেকে দেখে আবেগ ঠেকাতে পারলেন না, নোনা জল গড়িয়ে গেল চোখের কার্নিশ বেয়ে। রেহানা নেওয়াজ আর রাহেলা নেওয়াজের জন্য বিস্ময়ে হা। সত্যিই তুরজান দেশে। তানিয়া নেওয়াজকে কান্না করতে দেখে তুরজান এগিয়ে গেল, তারপর বলল, তুমি চাও আমি আবার চলে যাই? হঠাৎ তানিয়া নেওয়াজের মনে ধক করে উঠলো, সে ছেলেকে কাছে পাওয়ার জন্য কতটা প্রার্থনা করেছে, আর ছেলে বলছে চলে যাবে। কান্না করার কারণে কিছু বলতে পারলো না তুরজান, তারপর বলল, কান্না থামাও, আমি চলে এসেছি, আর যাবো না। তানিয়া নেওয়াজ বলল, কেন বাবা ছেলে মিলে মাকে এত কষ্ট দিচ্ছিস? তুই যেতে চাইলেও আমি আর যেতে দেবো না, আমি আর অপেক্ষার প্রহর গুনতে চাই না। তুরজান বলল, তোমাকে বললাম তো আর যাবো না, কান্না থামাও। বলে ছোট আম্মুর দিকে তাকিয়ে বলল, ছোট আম্মু, আম্মুকে থামাও, নয়তো আমি কিন্তু এখানে আর থাকবো না, আবার চলে যাব। সবাই কথায় ব্যস্ত থাকে, এতক্ষণে পিছনে কেউ খেয়াল করলো না। তোবা খেয়াল করলো, 2টা মেয়ে আর একটা ছেলে দাঁড়িয়ে। তোবা গ্রানির কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, গ্রানি, এরা বডিগার্ড নাকি? গ্রানি তুবার পিঠে থাপ্পড় দিয়ে আসতে বলল, থাকিস তো 2টা ভন্ডর সাথে, তুইও ভন্ডামি শুরু করলি। বলে তুরজানের উদ্দেশ্যে বলল, দাদা ভাই কি আমারে ভুলে গেছে? তুরজান বলল, না, তোমাকে ভুললে চলবে। দাদি বলল, মনে তো হচ্ছে ভুলে গেছে, আসার পরে কথা বললো না। বুঝি বুঝি, বুড়ো বয়সে কেউ দাম দেয় না, তাই না? তুরজান বলল, তোমাকে ভোলার সাধ্য আছে নাকি? অবকথন করে গ্রানি জিজ্ঞেস করলো পিছনের 3জনকে। তুরজান স্বাভাবিকের নাই পরিচয় করিয়ে দিল। 2জনকে দেখিয়ে বলল, আলিশা অ্যান্ড অনলি মাই ফ্রেন্ড। আর একটা মেয়েকে দেখিয়ে বলল, এন্ড ও এমেলা, অনিলের কাজিন। সবাই বিড়িতে ঘুরতে এসেছে। আলিশা আর অনিল ভালোভাবে বাংলা না পড়তে পারলো, যেটুকু বাংলা বললো যথেষ্ট পরিষ্কার ভাষায়। তুরজানের পরিবারের সবার সাথে পরিচিত হলো, কিন্তু বিপত্তি বাঁধলো এমেলাকে নিয়ে। বাংলার কিছুই অতটা ভালোভাবে বলতে পারলো না, খুব সংকীর্ণভাবে বলল, আমি এমেলা, এইটুকু বাদে আর কিছুই বলতে পারলো না। আমতা আমতা করে বলতে লাগলো। এমেলার কথা শুনে সবাই হেসে ফেললো। তুবা বলল, আপু আপনি ইংলিশে কথা বলুন। তুবার সাথে অনিলও কথা বলল, হ্যাঁ তুই বরং ইংলিশে কথা বল, এসব ভাষা তোর জন্য না। তোর কথা শুনলে বাঙালি জাতি বলবে সেদিন তারা রক্ত ঝরিয়ে ভাষা আন্দোলন করেছিল তোর ভাষা শোনার জন্য না। নিশ্চয়ই ইংরেজরা তোকে আবার পাঠিয়েছে বাংলা ভাষাকে হেনস্থা করার জন্য। এত আনন্দ, এত কৌতূহল, কিন্তু এর মাঝেও কারোর চোখ দুটো কিছু একটা খুঁজতে ব্যস্ত। তুরজানের চোখ রোজাকে ভীষণভাবে খুঁজছে। রোজা কি এখনো শুনেনি তুরজান দেশে ফিরেছে, নাকি অভিমানের ঝুড়ি নিয়ে বসে আছে রুমে? মহারানী তো অবাক, অভিমান একটু বেশি। তুরজান আবারও একবার পুরো বাড়ি স্ক্যান করে নিল, না নেই, যাকে খুঁজছে সে আশেপাশে নেই। তবে কি সে? ভাবনার মাঝে কেউ একজন দোতলা থেকে বলল, গ্রানি কে এসেছে গো আমাদের বাড়িতে? কোন ইংরেজ আমাদের ভাষাকে এমন নিহত করছে?
তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো সবাই প্লিজ আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।